চ্যানেল 24 এর অনলাইন ভিত্তিক আলোচনা অনুষ্ঠান সংলাপ 24 এ সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আলোচনার বিষয় খুবই আনন্দের বিষয়। সবসময় তো আমরা সমস্যা নিয়ে আলোচনা করি, আজকে সম্ভাবনা নিয়ে আলোচনা করব। আমরা জানি আমাদের বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যোগ দিচ্ছেন এবং 25 তারিখ প্রথম ম্যাচ খেলবেন দেওয়ান হামজা চৌধুরী। তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে নিয়মিত খেলোয়াড়। এত বড় মাপের খেলোয়াড় এই প্রথম বাংলাদেশের কোন দলে, বাংলাদেশের জাতীয় দলে যোগ দিচ্ছেন। আলোচনা অনুষ্ঠানে আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট সাংবাদিক সনদ বাবলা এবং আমাদের জাতীয় দলের সাবেক খেলোয়াড় জাহিদ হাসান এমিলি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আপনাদের কাছে চলে যাই। জাহিদ হাসান এমিলি, আমরা হামজাকে পাচ্ছি, কি মনে হয় বাংলাদেশের ফুটবল কতটা উপকৃত হবে? জাহিদ হাসান এমিলি। জি, ধন্যবাদ আপনাকে। আমার সাথে বাবলাদা রয়েছেন, বাবলাদাকে শুভেচ্ছা। যেটা হয়েছে যে দেখেন, উপকৃত হবে সেটা তো আসলে ম্যাচ যখন শুরু হবে বা যখন ম্যাচ খেলবে হামজা বা দল যখন ম্যাচ খেলবে তারপর থেকে আসলে উপকৃত জায়গাটা আমরা হয়তো টের পাবো। বাট হামজা আসাতে যে বাংলাদেশ ফুটবলে একটা বড় আলোড়ন বা একটা হাইপ যে তৈরি হয়ে গেছে সেটা কিন্তু আমরা অলরেডি কিন্তু টের পাচ্ছি, এবং সেটা তো আসলে ছোটখাটো না, মানে ব্যাপক আকারে কিন্তু সেটা কিন্তু আমরা বাংলাদেশ ফুটবলের যে একটা নতুন সঞ্চার বা জাগরণ যেটা বলেন সেটা যে তৈরি হচ্ছে হামজা আসার আগমনে, সেটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে বাংলাদেশের ফুটবলে। দেখেন, হামজা আজকে সিলেটে আসছে, সেখানেই মানুষের যে উন্মাদনা, ফুটবল প্রেমীদের যে ভালোবাসা সেটা কিন্তু সে অলরেডি তৈরি করে ফেলেছে। এবং হামজা তো আসলে ইটস নট এ নেম, এটা আমার কাছে মনে হয় যে ফুটবলে একটা বড় নেম। হামজা সে লেস্টার সিটিতে খেলে, এই মুহূর্তে সে শিপফিল্ড ইউনাইটেডে লোনে রয়েছে। তো আমার কাছে মনে হয় যে হামজার ইনক্লুশন বাংলাদেশের ফুটবলে একটা নতুন জাগরণ তৈরি করবে, এটা আমি বিশ্বাস করি। এবং সেটা হয়তো 25 তারিখের ম্যাচে ইন্ডিয়াকে হারিয়ে সেই জাগরণটা তৈরি হবে। এবং যেটা হয়েছে যে একজন এই ধরনের প্লেয়ার যখন আপনার দলে থাকবে তখন বাকি প্লেয়াররা কিন্তু মোটিভেটেড হবে, বুস্ট আপ হবে, এবং সেটা কিন্তু তারা আমার মনে হয় যে সৌদি আরবের ট্রেনিং ক্যাম্প থেকে কিন্তু তারা সেভাবে বুস্ট আপ হচ্ছে। এবং যেহেতু হামজা আজকে চলে আসছে, আগামীকালকে ঢাকাতে আসবে, পরশু ট্রেনিং সেশনে থাকবে, প্রত্যেকটা দিনই কিন্তু আসলে আমাদের কাছে মনে হয় যে নতুন নতুন ভাবে আসলে আমরা শুরু করতে যাচ্ছি ফুটবলে। তো আমার কাছে মনে হয় যে হামজার ইনক্লুশন আমাদের দেশের ফুটবলে নতুন একটা জাগরণ তৈরি করতে যাচ্ছে। 25 তারিখে ইন্ডিয়ার সাথে আমাদের ম্যাচ রয়েছে, সেই ম্যাচকে ঘিরেই কিন্তু আসলে মেইন প্ল্যানগুলি কিন্তু কোস্তার প্ল্যানগুলি সাজাবে। তো আমি বলবো যে যে হাইপটা তৈরি হয়েছে এইটা আসলে আমাদেরকে ক্যারি করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। এবং এটা যদি আপনি ধরে রাখতে পারেন ইন ফিউচার, বাংলাদেশের ফুটবলে যে সোনালী অতীত ছিল ও সারা পৃথিবীর তো আসলে এক নম্বর স্পোর্টস ফুটবলে সেটার একটা গন্ধ কিন্তু আমাদের দেশে সবসময় থাকে। সেটা ওয়ার্ল্ড কাপ ফুটবল আসলে আমরা দেখতে পারি, বাট বাংলাদেশের ফুটবলেও কিন্তু একটা সোনালী অতীত রয়েছে। সেই অতীতটাকে কিন্তু আমার কাছে মনে হয় যে হামজা চৌধুরীর মাধ্যমে আমরা নতুন ভাবে আমরা মনে হয় শুরু করতে যাচ্ছি। জি, সনদ বাবলা, আপনি কি বলবেন? সম্ভাবনা কতটুকু বাংলাদেশের ফুটবলের জন্য? হামজা আসছে, এটা বাংলাদেশের ফুটবলের জন্য একটা বিরাট একটা ঘটনা। কারণ হলো যে এশিয়ায় এই মানের প্লেয়ার যারা ইউরোপিয়ান লিগের টপ লিগে খেলে, এইরকম প্লেয়ার পাবেন আপনি হাতে গোনা 2-3 জন। হয়তো কোরিয়ার সনকে পাবেন, আরো হয়তো জাপানের কেউ একজন, 2-1 জন, এইরকম 2-3 জনকে পাবেন, আপনি খুব বেশি পাবেন না। আর সেই লেভেলের একজন ফুটবলার আপনি দক্ষিণ এশিয়ায় কোনো দলে প্রথম খেলতে চায়, এইটা হলে যে যদি বলি বাংলাদেশের জন্য অনেক বড় সৌভাগ্যের। এবং এটা স্বাভাবিকভাবেই এটা ইন্ডিয়া এই হামজার ইনক্লুশনটাকে অনেক অনেক বেশি ভয় পাবে। এবং আর ভয় পাওয়ার আরেকটা কারণ হলো যে তাদের দলটাও ঠিক শেপে নেই। আর হামজা আসবে, হামজা খেলবে, এটা এক ধরনের বাংলাদেশ দলের জন্য এক ধরনের একটা কনফিডেন্স বিল্ড আপ হবে। তারপর হলো যে আমাদের আর একটা জিনিস হলো যে টোটাল ফুটবলের জন্য, দেশের টোটাল ফুটবলের জন্য যে কি হতে পারে সেটা আজকে আপনার সিলেটের এয়ারপোর্ট দেখলে অনেকখানি বোঝা যায় যে হলো যে মানুষের কি পরিমাণ উল্লাস, তাকে ওয়েলকাম জানানোর জন্য হাজার হাজার মানুষ গিয়ে ওখানে হাজির হয়েছে। তো এই হামজা শুধু হলে যে আমার কাছে জিনিসটা মনে হয় হামজা শুধু বাংলাদেশের ফুটবল খেলে বাংলাদেশের ফুটবলকে উপকার করতে পারবে তাই না, ব্যক্তি হামজা বাংলাদেশের ফুটবলকে একটা নতুন একটা ব্র্যান্ডের জায়গায় নিয়ে যেতে পারবে। এখন সেটা নির্ভর করবে আমরা কতটুকু তাকে ইউজ করতে পারলাম, তার নেম এন্ড ফেম আমরা কতটুকু ইউজ করতে পারলাম, এইটার উপর সবকিছু নির্ভর করতে।
জাহিদ হাসান এমিলি, আপনার কাছে জানতে চাচ্ছি, একজন হামজা 11 জনের দলের একটি দলকে কতটা ভালো ফলাফলে ভূমিকা রাখতে পারে? না, একজন ফুটবল ইজ এ টিম গেম। হ্যাঁ, ফুটবল ইজ এ টিম গেম। সেখানে হামজা ডেফিনেটলি অনেক বড় নেম, এবং আপনি যেটা বলছেন যে টিমে হামজার ইনক্লুশনে তো আসলে টিম পারফরমেন্সও আমার কাছে মনে হয় যে অনেকটা ইম্প্যাক্ট ফেলবে, সেটা নো ডাউট। কারণ অন্যান্য প্লেয়াররাও তো আসলে জাতীয় দলে যখন সার্ভিস দেয় তারা তাদের বেস্ট পারফরমেন্স করার চেষ্টা করে, বাট রিসেন্টলি যদি আপনি আমাদের বিগত দিনে ম্যাচগুলি দেখেন, সেখানে তো জাতীয় দলের পারফরমেন্স আপ ডাউন করেছে, কলাপস করেছে অনেক সময়। বাট রিসেন্টলি আপনি যদি এখনকার আপকামিং ম্যাচগুলি যদি দেখেন, আমাদের এশিয়ান কাপের যে ম্যাচগুলি রয়েছে, সেখানে প্রথম ম্যাচ আমরা ইন্ডিয়ার সাথে খেলবো, তারপর এই গ্রুপে আমাদের সিঙ্গাপুর এবং হংকং রয়েছে। ওই দুইটা দলও কিন্তু স্ট্রং অপোনেন্ট, বাট যেটা হয়েছে ওই দলগুলিকে যে আমরা হারাতে পারবো না বা ইন্ডিয়াকে হারাতে পারবো না তা কিন্তু না। আপনি যদি ইন্ডিয়ার সাথে আমাদের প্রিভিয়াস ম্যাচগুলি দেখেন, সেখানে কিন্তু আমাদের ম্যাক্সিমাম ম্যাচগুলি ড্র হয়েছে, আমরা জিততে জিততে ম্যাচগুলো ড্র করেছি। বাট আপনি যেটা বলছেন খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। হামজা আসলে তার সাপোর্টিং যে প্লেয়ার রয়েছে তাকে যদি প্রপার হেল্প করতে পারে ইন দ্য ফিল্ড, যদি তারা তাকে প্রপার সাপোর্টটা করতে পারে, হামজা যে প্যাটার্নে ফুটবল খেলে, আমার কাছে মনে হয় রাতারাতি না হলেও আমরা ডে বাই ডে আসলে আমরা কিছু ইমপ্রুভমেন্ট আমরা অবশ্যই দেখতে পারবো, কিছু না বেশ ভালো ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পারবো। এবং এর শুরুটা যদি আপনি দেখেন ইন্ডিয়ার ম্যাচকে দিয়ে হয়, আমরা যদি ইন্ডিয়ার ম্যাচটা জিতে যেতে পারি, তখন কিন্তু আপনার একটা হাইপ ক্রিয়েট হয়ে যাবে এবং একটা জয়ের একটা মেন্টালিটি কিন্তু হামজা আসার মাধ্যমে তৈরি হয়ে যাবে। আমরা যেটা হয় যে আমরা কিছু ম্যাচ জিতি, কিছু ম্যাচ হারি, আমাদের কনসিস্টেন্সির জায়গাটা কিন্তু জাতীয় দলে বেশ খারাপ, বেশ ভালো একটা কিন্তু আমাদের রেকর্ড ভালো না। তো সেইখানে কিন্তু হামজার ইনক্লুশনে আমাদের ওই জয়ের রেকর্ডটা যদি আস্তে আস্তে ভারীর দিকে যায় এবং যদি ভালোর দিকে যায়, সেটা কিন্তু আমাদের দলের জন্য পজিটিভ হবে এবং ভালো হবে। আপনি যেটা বলছেন যে নট অনলি হামজা আসাতে যেটা হয়েছে, দেখবেন আমাদের যারা আরো প্রবাসী প্লেয়াররা রয়েছে তারাও কিন্তু আসলে খেলার জন্য মুখিয়ে রয়েছে, বাট কিছু প্রসেস তো রয়েছে, সেই প্রসেসগুলি যদি কমপ্লিট করে তারাও যদি দলের সাথে ইনক্লুড হতে পারে। আপনি জানেন কানাডাতে শামিদ সোম রয়েছে, আপনার হামিদুল অলরেডি কিন্তু আপনার দলের সাথে ইনক্লুড হয়েছে। সো এদের ছোট ছোট পারফরমেন্স গুলি কিন্তু আমাদের দলকে কিন্তু একটা বড় জায়গায় কিন্তু নিয়ে যাবে। সো আমি মনে করি যে হামজার আপনি যেটা বলছেন যে হামজা আসলে আমাদের দেশে এটা সময় লাগবে। আপনি এই মুহূর্তে একটা দুইটা ম্যাচকে আসলে আপনি বিবেচনা করে আসলে আমরা আগানো যাবে না। আমাদের নেক্সট একটা হামজাকে কেন্দ্র করেই আমাদের আরো কিছু প্লেয়ার যদি ইনক্লুড করে আমাদের দলটাকে যদি একটা স্ট্রং জাতীয় দল হিসেবে আমরা তৈরি করতে পারি, আমরা হয়তো এবারই এশিয়া কাপ খেলার আমাদের একটা সুযোগ হয়ে যাবে। কারণ আমাদের যে গ্রুপে আপনি জানেন সিঙ্গাপুর এবং হংকং রয়েছে, যদি প্রথম ম্যাচটা আমরা জিততে পারি, তারপরে যদি আপনি হংকংকে হারাতে পারেন, সিঙ্গাপুরের সাথে যদি আপনি একটা ভালো রেজাল্ট করতে আপনার কিন্তু এশিয়ান কাপ খেলার কিন্তু সুযোগ তৈরি হয়ে যাবে। সুতরাং ইটস এ লং ওয়ে, এবং আমার কাছে মনে হয় সময় দিতে হবে হামজাকে, পুরো দলটাকে সময় দিতে হবে। আমার কাছে মনে হয় যে দল হিসেবে যখন আমরা খেলবো, তখন আমার কাছে মনে হয় যে হামজার পারফরমেন্স দিয়ে আমাদের আসলে আপনি দেখবেন যে আমরা একটা সময় অনেক উপরে চলে যাবে। এই কারণে বললাম, একজন প্লেয়ার কিন্তু একটা দলের একটা বড় ইম্প্যাক্ট ফেলে, সেটা কিন্তু দেখবেন সারা পৃথিবীতেই রয়েছে। লিওনেল মেসি আর্জেন্টিনাকে যেভাবে টেনে নিয়ে যাচ্ছে, ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালকে টেনে নিয়ে যাচ্ছে, এরকম প্রত্যেকটা কিলিয়ান এমবাপ্পে ফ্রান্সকে নিয়ে যাচ্ছে। প্রত্যেকটা দলেই কিন্তু এক একজন কি প্লেয়ার থাকে, যাদের পারফরমেন্সের গ্রাফের কারণেই কিন্তু টিম পারফরমেন্স কিন্তু আস্তে আস্তে কিন্তু দলের সাথে ইনক্লুড হয়। সুতরাং হামজা তেমনই প্লেয়ার। আপনি জানেন হামজা গতকালকে রাত্রে ম্যাচটা আমি দেখেছি, সেখানেও হামজার পারফরমেন্স অসাধারণ ছিল। সুতরাং এখন সময় এসেছে আসলে, আমার কাছে মনে হয় যে হামজা আমাদের দেশকে যখন সার্ভিস দিবে বাকি প্লেয়ারদের সাথে করে, তখনই কিন্তু হামজা টিম পারফরমেন্সটা কিন্তু আসলে আমরা পাবো এবং আমাদের রেজাল্টের জায়গাটাও কিন্তু আমরা ক্লিয়ার হব। আচ্ছা জাহিদ হাসান এমিলি, আপনি একজন জাতীয় দলের খুব নামকরা প্লেয়ার ছিলেন, খ্যাতিমান ফুটবলার, আপনি তো ফুটবলের মাঠের সবকিছুই জানেন বুঝেন। একটি জিনিস বলেন যে হামজা, ফুটবল তো গোলের খেলা, আমার ডিফেন্স আমার মিডফিল্ড যতই ভালো থাকুক, দিন শেষে যদি আমি গোল করতে না পারি আমার দল জিতবে না। তো সেই ক্ষেত্রে হামজা জানি আমরা ও ডিফেন্সিভ মিডফিল্ডার, গোলের ক্ষেত্রে যদি গোলই করতে না পারে বাংলাদেশ দল, সেই ক্ষেত্রে কতটা কার্যকর হবে এই হামজার অন্তর্ভুক্তি? না, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে পয়েন্টটা ধরেছেন, এটা আসলে অনেকদিন ধরেই কিন্তু আমাদের ওই জায়গাটা কিন্তু আমরা অ্যাবসেন্স রয়েছে, গোল স্কোরিং এর জায়গাটা। আমরা অনেক সহজ সুযোগ তৈরি করি কিন্তু সুযোগগুলি নষ্ট করি, গোলে কনভার্ট করতে পারি না। তো এখন যেটা হয়েছে যে দেখেন, আমি সবসময় একটা কথা বলি, হামজার সাথে সাথে আমাদের যারা টিম, আমাদের বাংলাদেশের অন্য যে প্লেয়াররা রয়েছে তাদেরও কিন্তু আসলে এখন দায়িত্বটা অনেক বেশি বেড়ে গিয়েছে, স্পেশালি স্কোরিং এর জায়গাটা।
আপনি পুরো ম্যাচ গোল কনসিড করলেন না, কোনো গোল খেলেন না, বাট আপনাকে কিন্তু গোল করতে হবে ম্যাচ জেতার জন্য। এবং ম্যাচ জেতার জন্য কিন্তু আপনাকে চান্স তৈরি করতে হবে, এবং সামনে যারা খেলবে তাদের কিন্তু একটা বড় দায়িত্ব। স্পেশালি যদি দেখি আমি এই সিজনে হয়তো স্ট্রাইকার পজিশনে হয়তো রাকিব রয়েছেন, ফাহিম রয়েছেন, পিছন থেকে মোরসালিন হয়তো খেলবেন, আলামিন স্ট্রাইকার রয়েছেন। কোচ আসলে কাকে খেলাবে এবং কে গোল করবে সেই জায়গাটা কিন্তু একটা বড় ইম্পর্টেন্ট ফ্যাক্ট। তো হামজা যেটা হয়েছে যে হামজা তো আসলে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলে এবং সে বক্স টু বক্স খেলে, সে কিন্তু অ্যাটাকেও যেতে পারে। এবং হামজার যেটা আমার কাছে মনে হয় যে সব থেকে বেশি বড় গুণ, সেটা পৃথিবীতে হয়তো 2-4 জন প্লেয়ারের রয়েছে যেটা হামজার ভিতরে এই এক্সেপশনাল গুণটা রয়েছে। অন্যান্য সবাই আসলে এই জিনিসটা আসলে হামজার ব্যাপারটা ধরেছে কিনা জানা, বাট আমার কাছে এক্সেপশনাল যেটা মনে হয়েছে যে হামজা অপোনেন্টের কাছ থেকে খুব দ্রুত বল নিয়ে নিতে পারে, যেটা আসলে একজন হোল্ডিং মিডফিল্ডার বা ডিফেন্সিভ মিডফিল্ডারের বড় একটা রোল। তো সে যখন বলগুলি নিয়ে যখন সামনের দিকে সাপ্লাই দিবে গোল করার জন্য, তখন আসলে আমাদের বাকি প্লেয়ার আসলে গোলে কনভার্ট করতে পারবে কিনা এবং গোল করতে পারবে কিনা সেটা আসলে আমরা আপকামিং যে ম্যাচগুলি আছে সেখানে দেখব। বাট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে হামজা আসাতে হয়তো বাকি প্লেয়াররা আসলে মেন্টালি আসলে ওই জায়গাগুলি আমার কাছে মনে হয় বুস্ট আপ থাকবে। বিগত দিনে হয়তো তারা ওই জায়গাগুলি বুস্ট আপ ছিল না, বা হয়তো ম্যাচে নামার আগে তারা হয়তো কোনো না কোনোভাবে প্রেসারে ছিল, বাট হামজা সেই প্রেসারটা হয়তো বাংলাদেশের প্লেয়ারদের কাছ থেকে ওই মুহূর্তে রিলিজ করে দিয়েছে। কারণ আপনি জানেন হামজা মিডফিল্ডে থাকলে অ্যাটলিস্ট আমরা একটা জিনিস কনসিডারেশনে থাকবে যে আমরা হয়তো গোল কনসিড করবো না, বা মিডফিল্ড। সনদ বাবলা, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের এবারের জাতীয় দলে কিন্তু প্রবাসী কয়েকজন রয়েছেন, কেউ ইটালিতে খেলেন, কেউ কানাডায় খেলেন, এবং হামজা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেন। এই যে এদের নিয়ে অবশ্যই একটা শক্তিশালী টিম হওয়ার কথা, কিন্তু বাকি সদস্য যারা তারা তো বাংলাদেশে খেলেন, তাদের সঙ্গে সমন্বয় কতটা হবে, যে তাদের সঙ্গে মিলে টিম ওয়ার্ক হয়ে খেলার সুযোগ হবে কিনা? এটা এটা আসলে পুরোপুরি জিনিসটা নির্ভর করে প্লেয়ার, কোচ, সবাই এদের উপরে নির্ভর করে। এখন জিনিসটা কি শেষ পর্যন্ত হলে যে খেলাটা হলে যে ফুটবল, এইটা যদি আপনি যদি 3-4 দিন যদি একসঙ্গে থাকা যায়, 3-4 দিন যদি একসঙ্গে মাঠে খেলে, তাহলে এইটা কোপ করে নেওয়াটা খুব বেশি সমস্যা না। যেমন আমার একটা জিনিস মনে আছে যে হলে যে এক সময় আবাহনীতে আসছিলেন হলে যে একটা রাশিয়ান প্লেয়ার জুকব। তো এই জুকব এরা তখন রাশিয়ান মান অনেক আগানো ছিল। তো জুকব আসার ফলে যে হলে যে মাঝ মাঠে এই জুকবের সঙ্গে কেউ তাল মিলাতে পারতেছিল না। তো আস্তে আস্তে পরে কিছুদিন বাদে দেখা গেল আমাদের দেশের জাকির হোসেন, জাকির ভাই, নারায়ণগঞ্জের জাকির ভাই, উনি হইলো যে জুকবের সঙ্গে তার এমন একটি জুটি হয়ে গেল যে হইলো যে তারা একে অন্যকে খুব দারুণ বুঝতে শুরু করলেন খেলার মাঠে। তো সুতরাং হলে যে মানে আপনার হলে যে হামজা আসতেছে, হামজাকে আমরা বুঝবো না বা হামজার সঙ্গে বাংলাদেশের প্লেয়াররা করতে পারবে না, এইটা আমি বিশ্বাস করি না। এটা হলে যে জাস্ট কিছুদিনের একটা সময় মাত্র। কিছুদিন সময় গেলেই দেখবেন যে বাংলাদেশের ফুটবলাররা এত খারাপ না, বা যে বাংলাদেশের ফুটবলারদের মান এত নিচে না যে হলে যে হামজার সঙ্গে খেলতে পারবে না। এইটা ইটস অল অ্যাবাউট হলে যে টাইম। আপনি যত বেশি টাইম স্পেন্ড করবেন মাঠে, দেখবেন যে এইটার একটা টিউনিং হয়ে যায়। কারণ হলে যে আমরা এর আগেও তো বড় বড় প্লেয়ারের সঙ্গে আমাদের দেশের ফুটবলাররাই খেলছে বাইরে থেকে। যেমন হলে যে ওয়ার্ল্ড কাপ খেলার প্লেয়ার কলিন দেশ আসছে, তো কলিন দেশের সঙ্গে বাংলাদেশি প্লেয়াররা খেলে নাই, তারা তাল মিলায় নাই। তারা হলে যে খুব ভালোভাবেই তারা হলে যে সমঝোতা হয়েছে এবং হলে যে খেলাটা এগিয়ে নিয়ে গেছে। তো সবকিছু নির্ভর করে ওই সময়, এবং এটা দুই পক্ষের জন্য। হামজাও আস্তে আস্তে বুঝে ফেলবে যে আমার যে সতীর্থ প্লেয়ারটা আছে সে কিভাবে কোন জায়গায় বলটা আমাকে দিতে পারে, আর আমাদের প্লেয়ার যারা আছে তারাও বুঝবে। সুতরাং এইটা কোনো ইস্যু না যে হলে যে এখন হামজা আসে কি হবে যে হলে যে আমাদের যারা প্লেয়ার আছে, এমিলি যেটা বলছিলেন যে হলে যে একটা বাড়তি একটা বুস্ট আপ হবে, বাড়তি একটা কনফিডেন্স হবে, যেটা হয়তোবা আগে বাংলাদেশ টিম মাঠে নামার আগে ওই কনফিডেন্সটা থাকতো না যে আমরা এই ম্যাচটা জেতার জন্য যে জিতে মাঠ থেকে ফিরবো। এই কনফিডেন্সটা এখন হলে যে একটা বড় পাওনা হবে আমাদের বাংলাদেশ দলের জন্য। ফাহমিদুল আছে, হামজা আছে, তারপর আমাদের নিজেদের প্লেয়ার রাকিব, মোরসালিন, তোপু,
সুতরাং হলে যে অনেক প্লেয়ার আছে। আর হলে যে যদি ইন্ডিয়ার সঙ্গে যদি ম্যাচটা ধরেন, ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের, ইন্ডিয়া হয়তোবা র্যাঙ্কিং অনেক আগানো, কিন্তু মাঠের খেলায় আপনি দেখবেন এই র্যাঙ্কিং সব সময় সঠিক কথা বলে না। কারণ ইন্ডিয়ার সঙ্গে আমরা প্রায় ম্যাচে আমরা খুব ভালোভাবে লড়াই করেছি, হয়তোবা আমাদের একটা ছোটখাটো একটা ভুলে বা হলে যে সুনীল ছেত্রীর অসাধারণ দক্ষতায় ম্যাচটা বের করে নিয়ে গেছে। তো 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 হলে যে নাইলে লড়াইটা হয়তো সমান সমান। এখন সেই লড়াইয়ের জায়গায় ওদের যেমন আমি বলছিলাম যে সুনীল ছেত্রী ম্যাচটা বের করে নিয়ে গেছে, এইটা একটা ভয়ের জায়গা ছিল। আর এখন হলো যে ওদের যে ভয়টা হলো যে বাংলাদেশের হামজা চৌধুরী আছে। হামজা চৌধুরী আপনি বলতে পারেন হামজা চৌধুরী ডিফেন্সিভ মিডফিল্ডার, মিডফিল্ডে উনি খেলবেন। এখন কোচ যদি ওনাকে যদি, আমার তো মনে হয় যে হলে যে ওনাকে নাম্বার 9 এর ঠিক পেছনে যদি খেলায়, নাম্বার 9 এর পেছনে 10 নাম্বার রোলে যদি খেলায়, তো সেটা হলে এক ধরনের হলে যে আমার মনে হয় যে ম্যাচটা খুব ভালো করবে বাংলাদেশ। এটা আমার বিশ্বাস। আমি জানি না এই শেষ পর্যন্ত কোচই এই সিদ্ধান্তগুলো নেবেন। আচ্ছা, এই যে আমাদের হামজা চৌধুরী, এর আগে এসেছেন জামাল ভুঁইয়া, তারপর তারিক কাজী, আরো কয়েকজন, এবারের দলে প্রায় 5 জনের মতো রয়েছেন প্রবাসী খেলোয়াড়। তো অনেকে বলছেন এইভাবে প্রবাসীরা আসতে থাকলে হয়তোবা আরো যারা বাংলাদেশি বংশোদ্ভূত বিভিন্ন দেশে ভালো খেলছেন তারা আসবেন, জাতীয় দলে খেলবেন, কিন্তু দেশীয় ফুটবলের কি উন্নয়নটা হবে? সনদ বাবলা, আপনাকে দিয়ে শুরু করছি এই প্রশ্নের উত্তর। এইটা 2-1 দিন ধরে এই খবর এই চর্চাটা হচ্ছে। এইটা একদিক থেকে যেমন দেশীয় ফুটবলে এবং দেশীয় ফুটবলারদের কি উন্নতিটা হবে, এই আসলে হলে যে সবকিছু নিয়ে প্রশ্ন করাটা ভালো। এইটাকে অনেকেই এটা কেউ এই প্রশ্নটা যখন তুলেছে তখন অনেকেই মনে করছে যে হলে যে এতদিন পর হামজা আসছে, আপনারা এখন এই প্রশ্ন তুলছেন। না, আমি কিন্তু সেই পক্ষের মানুষ না। আমি মনে করি যে সবকিছু নিয়েই প্রশ্ন উঠানো ভালো, সবকিছু নিয়ে আলাপ হতে পারে। আলাপটা কিরকম, যে হলে যে আমাদের দেশে এখন হামজা খেলবে, ফাহমিদুল খেলবে, আমি মনে করি তারা এই দেশেরই তারা সন্তান, সুতরাং তাদের খেলার অধিকার আছে। কিন্তু তাদের খেলার অধিকার আছে, তারা খেললে পরে আমার বাংলাদেশ টিমটা অনেক বেশি ফ্লারিশ করবে। ওকে, আমার দেশি প্লেয়াররা যারা আমার দেশের আলো হাওয়ায় যারা বড় হয়েছে তাদেরও ঠিক সমান অধিকার আছে এই দেশের হয়ে খেলার। এখন বুঝেন যে হামজারও যেমন অধিকার, আমাদের দেশের যে হলো যে তপু, রাকিব, ফাহিম সবারও সমান অধিকার খেলার। এখন আপনি বলবেন যে মানে ওরা আগানো, হ্যাঁ মানে ওরা এগিয়ে থাকবে, কারণ ওই মানের জন্য ওরা হলে যে ছোটবেলা থেকেই একটা ইউরোপিয়ান ফুটবল কন্ডিশন, ইউরোপিয়ান ফুটবল কালচারে ওনারা বড় হয়েছে, সুতরাং ওনারা স্বাভাবিকভাবে এগিয়ে থাকবেন। এখন যদি এইটা যদি আমি পরোক্ষভাবে যদি বলি, আমরা তো সেই ব্যবস্থা, সেই কালচারটা আমরা বাংলাদেশের যে প্লেয়াররা আমরা ফুটবল খেলছি সেই কালচারটা তো আমরা পাই নাই। আমাদের এমিলি বলছিলেন যে হলে যে সোনালী অতীতের কথা, আমাদের তখন যে কালচারটা ছিল সেই ফুটবল কালচারটা এখন নাই। এখন হামজা আসছে, এইটার সুবিধা নিয়ে আপনি হলে যে আপনি দেশের মধ্যে একটা ফুটবল কালচার আপনার তৈরি করতে হবে। লোকাল ফুটবলার যারা হলে যে তৈরি হওয়ার জন্য ভালো, মানে তারা যেন আরো ভালোভাবে ফুটবলটা তৈরি হয়ে শিখে আসতে পারে। আমার যদি জেলা ফুটবলটা যদি না থাকে, আমার যদি ফুটবলটা ঢাকা কেন্দ্রিক হয়ে পড়ে, তাহলে তো এই ফুটবল কালচার হবে না। এই ফুটবল কালচার দিয়ে আপনি কোনো কিছু অ্যাচিভ করতে পারবেন না। আমাদের গত 10, 15, 20 বছর ধরে এইরকমই চলছে। শুধু হইলে যে আপনি আমার প্লেয়ারদের দোষ দিয়ে লাভ নাই, আপনি প্লেয়ার উঠে আনার অবকাঠামোটা আপনার তৈরি করে দিতে হবে। সুতরাং প্লেয়ার যখন একটা জিনিস এখানে আমি হয়তো একটু বেশি বলে ফেলছি, দেখবেন আমাদের দেশের বিভিন্ন ফেডারেশনে, স্পোর্টস ফেডারেশনে এই কালচারটা শুরু হয়েছে, যেই কালচারটা কি আমি কোনো এক জায়গায় আমি একজন প্রবাসী ভালো খেলছে কোনো এক দেশে, আমি তাকে ধরে নিয়ে আসলাম, তাকে ধরে নিয়ে এসে আমি খেলিয়ে দিলাম, স্বাভাবিকভাবে সে বেটার কোয়ালিটি, সে ভালো করবে। তাতে কি হয়, তাতে আমি যে দেশে যে
আমি ফেডারেশন, জাতীয় ফেডারেশন, দেশে যে আমার কাজ করার যে অঙ্গীকার, দেশে যে আমার দেশব্যাপী যে আমার যে খেলাধুলার কাজ করার যে অঙ্গীকার নিয়ে আমি এই ফেডারেশনে বসেছি, আমি ভোটে জিতেছি, আমি সেই কথাগুলো একদম ভুলে যাচ্ছি। কারণ ওই যে যিনি আছেন, যেমন ধরেন যে অ্যাথলেটিক্সে হয়েছে কি, ইমরানুর রহিম যে ইংল্যান্ডে যে হলে যে ইংল্যান্ডে অ্যাথলেটিক্সে সে ওখানে বড় হয়েছে, ওইখানকার উন্নত ব্যবস্থার মধ্যে সে তৈরি হয়েছে, স্বাভাবিকভাবেই সে এগুনো অ্যাথলেট, আমাদের তুলনায় সে অনেক ভালো স্প্রিন্টার, তাকে আমরা নিয়ে আসছি, এটাতে কোনো সমস্যা আমি দেখি না। কিন্তু আমি যখন তাকে দিয়ে, যখন আমি ফেডারেশনের সভাপতি হয়ে আমি ওই চেয়ারটা শুধু নিশ্চিত করতে চাই খেলিয়ে, তাকে খেললে সে যদি কিছু নিয়ে আসে, তখন তো হলে যে মিডিয়া, দেশের মানুষ আমার বিরুদ্ধে কোনো কথা বলবে না, তাতে হলে যে আমার চেয়ারটা বেঁচে যায়, আমিও তখন একটু বাহাবা পাবো। যখন এই প্রসেসে যখন যাই, সেটা নিয়ে আমার আপত্তি। সেটা তো হওয়ার জন্য তো আপনাকে এখানে বসানো হয়নি, আপনাকে বসানো হয়েছে সারা দেশের খেলাটাকে, যদি ফুটবল ফেডারেশন হয়, সারা দেশের ফুটবলটাকে জাগানোর জন্য, সারা দেশের পথে ফেরানোর জন্য। আমি এটাই বলি যে হলে যে হামজা আসুক, হামজার নির্যাসটা আমরা নিই, আমরা সারা দেশের ফুটবলটাকে জাগানোর চেষ্টা করি। শুধু নট অনলি ন্যাশনাল টিম, আমার টোটাল ফুটবলটাকে ডেভেলপের জন্য আমি চিন্তা করব। ধন্যবাদ। জাহিদ হাসান এমিলি, আপনি কি বলবেন? আসলে কি দেশের ফুটবল জাগবে, না দেশের ফুটবল প্লেয়ারদের মধ্যে জাতীয় দলে যারা নিয়মিত সুযোগ পেতেন তাদের ভিতরে কোনো হতাশা কাজ করবে? না, এখানে আসলে হতাশা হওয়ার মতো আমি কোনো কারণই দেখি না। সনাত বাবলাদা কিন্তু আসলে ডিটেলস বলেছে যে প্রবাসী প্লেয়াররা আসলে আমাদের জন্য, প্রবাসী প্লেয়ার আমি বলবো না, ওরা আমাদের দেশের প্লেয়ার, আমি এটাকে প্রবাসী বলি বা এটা আসলে আমার কাছে শুনতেও কেমন জানি লাগে। ওরা হয়তো বিদেশে থেকে খেলাধুলা করে বা ওখানকার পরিবেশে বড় হয়েছে, তারা কিন্তু সবাই আমাদের দেশের মানুষ, সবাই আমাদের দেশি। তো যেটা হয়েছে যে কিছু জায়গায় কিন্তু আপনি এইটাকে ক্যাচ করে আপনি উপরে চলে যেতে পারেন। লাইক আপনি যদি দেখেন হামজা চলে আসছে, হ্যাঁ, ফাহমুদুল চলে আসছে, আরো যারা ইন ফিউচার আসবে, তারা কিন্তু যে লিগগুলিতে খেলে এবং হামজা ইংলিশ প্রিমিয়ার লিগ বা পৃথিবীর 1 নম্বর টপ লিগে খেলে। সুতরাং দেখেন একটা সুযোগ কিন্তু এখানে বড় রয়েছে। হামজা হয়তো চেষ্টা করবে এখান থেকে, যদি কোনো প্লেয়ার সে পছন্দ করে, সে হয়তো এখানকার কোনো প্লেয়ার হয়তো সে ইংল্যান্ডে নিয়ে যেতে পারবে টপ লিগে খেলানোর জন্য, বা অন্য কোনো লিগে ব্যবস্থা করে দিতে পারবে। এটা কিন্তু আসলে কিন্তু দেখবেন যে এটা কোনো না কোনো প্রসেস এরকম তৈরি হবে। বাট যেটা হয়েছে যে হামজা যে লেভেলের প্লেয়ার, ফাহমুদুল যে লেভেলের প্লেয়ার বা অন্যান্য প্লেয়াররা যে লেভেলের প্লেয়ার, আমাদের ওই লেভেলে যেতে হলে আমাদের যে কার্যক্রমগুলি সনাত বাবলাদেশ বলছে সেইটার পরিবেশ আমাদের এখানে তৈরি করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট। আমাদের লিগের স্ট্যান্ডার্ড বলেন বা ডিস্ট্রিক্ট ফুটবল বলেন বা কোয়ালিটি প্লেয়ার তৈরি করতে যে কাজগুলি করা দরকার, সেইটা যতদিন পর্যন্ত আপনি না করতে পারবেন ততদিন পর্যন্ত হয়তো এরকম আমরা আমাদের প্লেয়াররা এসে হয়তো রিসেন্টলি কিছু ভালো পারফরমেন্স দিতে পারবে। লং ওয়েতে যেতে হলে আপনার কোয়ালিটি প্লেয়ার তৈরি করতে হবে, এটার কিন্তু কোনো বিকল্প নাই। তো সেই কোয়ালিটি প্লেয়ার তৈরি করতে হলে কিন্তু আপনার ডিস্ট্রিক্ট লেভেল বলেন, স্কুল ফুটবল বলেন বা আমাদের লিগের স্ট্যান্ডার্ড বলেন, সেটাকে কিন্তু আপনাকে অনেক উপরে নিয়ে যেতে হবে। হামজা আজকে এত বড় কোয়ালিটির প্লেয়ার কেন হচ্ছে? বিকজ সে ইংল্যান্ডে বড় হয়েছে, তার একাডেমিক ছিল লেস্টার সিটি, তো সেখান থেকে সে যখন বড় হয়েছে, ট্রেনিং সেশন নিয়েছে, তার কোয়ালিটি কিন্তু তখন ওখান থেকে ডেভেলপ হয়েছে। বাট আমাদের এখানে কিন্তু আপনি যদি দেখেন, আমাদের বেসিক নার্সিং যেখান থেকে হয় সেখানে কিন্তু আমরা কোয়ালিটিটা তৈরি করতে পারি না, যার কারণে কিন্তু আমরা জাতীয় দলে গিয়ে কিন্তু আমাদের কোয়ালিটি প্লেয়ারের অ্যাবসেন্স থাকে। সুতরাং আপনাকে কোয়ালিটি প্লেয়ার তৈরি করতে যতদিন পর্যন্ত না পারবেন, ততদিন পর্যন্ত হামজাদের লেভেলের সাথে কিন্তু আপনি মেনটেন করতে পারবেন না। সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট। এবং আমার কাছে মনে হয় যে হামজা আসাতে যেটা হয়েছে, যে আমি বললাম যে আমাদের দেশের প্লেয়াররা যদি পারফর্ম করতে পারে জাতীয় দলে, আমার কাছে মনে হয় যে হামজাই হয়তো বাইরের দেশের লিগের খেলার সুযোগ করে দেবে। বা আমাদের প্লেয়ারদেরও আমি মনে করি যে বাইরের লিগে যদি খেলার একটা অভ্যাস তৈরি হয়, এটা কিন্তু একটা দেশের জন্য কিন্তু খুব খুব আমি মনে করি যে ইম্পর্টেন্ট বিষয়। আপনি দেখেন ইন্দোনেশিয়া এখন রিসেন্টলি কেন ভালো করছে, তাদের প্রবাসী প্লেয়াররা ম্যাক্সিমাম দেখবেন বিদেশের লিগগুলিতে খেলে, হাইয়েস্ট স্ট্যান্ডার্ড লিগগুলিতে খেলে, যার কারণে কিন্তু তাদের রিসেন্টলি যদি দেখেন ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচে তারা কিন্তু অস্ট্রেলিয়ার সাথে ড্র করেছে, বা রিসেন্টলি তাদের পারফরমেন্স কিন্তু বেশ ভালো। মালয়েশিয়া তাদের প্লেয়ার কালেক্ট করছে, সিঙ্গাপুর বলেন বা অন্যান্য দেশগুলি বলেন, তারা কিন্তু তাদের প্লেয়াররা আনছে বিকজ তারা বাইরের লিগগুলিতে কিন্তু হাইয়েস্ট স্ট্যান্ডার্ড লিগগুলিতে খেলে। সুতরাং আমাদের এখানে প্লেয়ার আমাদের অনেক রয়েছে, বাট আমার কাছে মনে হয় যে কোয়ালিটি প্লেয়ার আমাদের খুব কম রয়েছে। এবং কোয়ালিটি প্লেয়ার তৈরি করতে গেলে যে আমাদের কার্যক্রমগুলি রয়েছে, সেই জায়গাগুলিতে কিন্তু আমরা এখনো হাত দিইনি। আরো 20 বছর আগে হাত দিলে এখন হয়তো আমাদের জাতীয় দলে হামজার সাথে সাথে কিন্তু হামজার লেভেলের প্লেয়ার আমরা তৈরি করতে পারতাম।
সুতরাং আমার কাছে মনে হয় যে সেই দিকগুলি আমাদের বিবেচনা করা উচিত। বাবলাদা একটা সঠিক কথা বলেছে যে হামজা আসছে, ফাহমিদুল্লাহ আসছে, আরো অনেক প্লেয়ার আসবে, এটা আমাদের জন্য খুবই ভালো। বাট আমরা যেন ওই দিকগুলি ভুলে না যে প্লেয়ার তৈরির জায়গাগুলিতে আমাদের প্লেয়ার তৈরি করতে হবে এবং সেটা কোয়ালিটি প্লেয়ার। আচ্ছা জাহিদ হাসান এমিলি, এইটা সম্ভব কিনা যে স্কুল পর্যায়ে ভালো এবং প্রতিভাবান কিছু ফুটবলার, কিশোর ফুটবলারকে বেছে, আমরা যেমন প্রবাস থেকে খেলোয়াড় আসছেন, আমরা কি পারি কিনা এই ধরনের সম্ভাবনাময় ফুটবলারদের বেছে বিদেশে পাঠানো, যে তারা সেইখানে খেলে সেই লেভেলে তৈরি হয়ে আসা? না, এটা তো আসলে একটা লং প্রসেসের ব্যাপার, সেটা করাই যায়। সেটা আসলে আপনার কিরকমের, আপনার ফাইন্যান্সিয়াল ডেপথ আপনার কিরকম স্ট্রং, এখানে কিন্তু অনেক কিছু ভেরি করে। আপনি হয়তো একটা স্কোয়াড আপনি বিদেশে পাঠিয়ে দিলেন, ইউরোপে 30 জনের স্কোয়াড বা 40 জনের স্কোয়াড, তারা 5 বছর বা 7 বছর ট্রেনিং সেখানে থাকলো, পড়াশোনা করলো, সাথে সাথে ফুটবল ট্রেনিং করলো, সবকিছু মিলে। বাট ইজ ডিপেন্ড অন আসলে আপনি সেই ফ্যাসিলিটিস দিতে পারবেন কিনা, সেটা মেইনটেনেন্স করতে পারবেন কিনা। বাট সেটা না করে যদি আপনি আমাদের দেশেই যদি আপনি এই প্লেয়ারদেরকে আপনি যদি লাইক আন্ডার 12 বা 13 প্লেয়ারদেরকে যদি আপনি 5-7 বছর একদম হাইয়েস্ট লেভেলের সুযোগ সুবিধা দিয়ে কোচিং স্টাফ দিয়ে ট্রেনিং করান, তারাই কিন্তু আপনাকে একটা সময় আমার কাছে মনে হয় যে জাতীয় দলকে বেশ ভালো সার্ভিস দিতে পারবে। ইটস ডিপেন্ড অন আসলে আপনার মেন্টালিটি। আর সব থেকে বড় ব্যাপার হয়েছে, যা ফুটবল ফেডারেশন কখনো প্লেয়ার তৈরি করতে পারবে না, এটা সারা পৃথিবীতে কোথাও নেই। প্লেয়ার তৈরি করবে ক্লাবগুলিকেই যদি আপনি ওই ওই জায়গাটাতে না নিতে পারেন, ক্লাবগুলিকেই যদি আপনি ওই আস্থার জায়গাটা তৈরি না করতে পারেন, ততদিন পর্যন্ত কিন্তু আমরা কখনোই আসলে কোয়ালিটি প্লেয়ার তৈরি করতে পারবো না। আমাদের দেশের কিন্তু ক্লাবগুলিতে কিন্তু আপনি এক্সেপ্ট বসুন্ধরা কিং ছাড়া আমার কাছে মনে হয় কোনো জায়গায় কিন্তু ফ্যাসিলিটিস নাই যে সেকেন্ড টিম করে প্লেয়ার তৈরি করবে এবং ওখান থেকে প্রত্যেক বছর লিগে প্লেয়ার আর ইনক্লুড করবে। এটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি দেখেন বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, তারা কিন্তু প্রত্যেক বছরই কিন্তু তাদের মানে যে একাডেমি রয়েছে, তাদের যে সেকেন্ড টিম রয়েছে, সেখান থেকে 1-2 প্লেয়ারকে পিক করা। আপনি যদি লেমিয়ান ইয়ামেলের কথাই বলেন, দেখেন সে লামাসিয়ার থেকে চলে আসছে আপনার মেইন দলে। এরকমের ক্লাবগুলিকেই কিন্তু প্লেয়ার তৈরি করতে হবে, বাট সেই প্লেয়ার তৈরি করার যে প্রসেস, যে সিস্টেম, সেটা আমাদের দেশে একদমই নাই। সেইটা যদি মোহামেডান বলেন, আবাহনী বলেন বা অন্যান্য যে দলগুলি রয়েছে, আরো 10 বছর আগে যদি তারা নিজেদের এরকম একটা সিস্টেম তৈরি করতো, যেটা এখন বসুন্ধরা করছে, সত্যি কথা বলতে আমার কাছে মনে হয় যে আমাদের এখন কোয়ালিটি প্লেয়ারের অভাব হতো না। এই সিস্টেমটা আমাদের তৈরি করতে হবে অবশ্যই, এবং সেটার আর কাজগুলি ফুটবল ফেডারেশনের একটা গাইডলাইন্স থাকবে, স্ট্রং গাইডলাইন্স থাকবে। আমাদের যেটা হয় যে আমাদের এখানে অনেক ল্যাকিংস রয়েছে। আমাদের আসলে ক্লাবগুলির অফিসিয়ালরাই দেখবেন আসলে ফুটবল ফেডারেশনের অফিসিয়াল, যার কারণে কিন্তু আসলে এই কাজগুলি আমাদের হয় না। সত্যি কথা আমার কাছে মনে হয় যে আপনার একদম মেন্টালিটি থাকতে হবে আপনি প্লেয়ার কিভাবে তৈরি করবেন। আমরা আসলে রেডিমেড প্লেয়ার কিনেই কিন্তু প্রত্যেক বছর আমরা ক্লাবগুলি কিন্তু দল গঠন করি, বাট সারা পৃথিবীর প্রসেসে কিন্তু এই জিনিসটা ক্লাবগুলি প্লেয়ার তৈরি করে, ওই প্লেয়ারগুলি পরবর্তী সময় সিনিয়র টিমে আপনাকে সার্ভিস দিবে। সুতরাং এই সিস্টেমটা যদি আপনি তৈরি করতে পারেন, তখন কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা যে ডেভেলপমেন্ট নিয়ে যে চিন্তা করছি, সেটা আমরা একটা সাকসেসের জায়গায় যেতে পারবো। অনেক অনেক ধন্যবাদ। আসলে এই প্রশ্নটি আমারও ছিল যে ক্লাবগুলো লিগে অংশগ্রহণ ছাড়া ফুটবলের জন্য আর কি ভূমিকা রাখে, আরো কি ভূমিকা রাখা সম্ভব? সনদ বাবলা, সনদ বাবলা, আপনি একজন সিনিয়র স্পোর্টস রিপোর্টার, আপনি সারা পৃথিবী চষে বেড়ান, বড় বড় স্পোর্টস ইভেন্ট গুলো কভার করার অভিজ্ঞতা রয়েছে, বড় বড় ক্লাব সম্পর্কে ধারণা আছে। তারা তাদের দেশের ফুটবলের জন্য কি ভূমিকা রাখে, আর আমাদের দেশের ক্লাবগুলো আমাদের দেশের ফুটবলের জন্য কি ভূমিকা রাখে? শুনেন, এইটা তো হলে যে মানে আমাদের পুরো ক্লাব কালচারটা আমাদের একটা সময় ছিল, এখন ওই কালচারটা আমাদের নাই। আমরা যদি 70-80 দশক, 90-80 দশক পর্যন্ত যদি দেখেন, তাহলে হলে যে আমরা এই বাংলাদেশ কিন্তু ইংল্যান্ডের মতোই জিনিসগুলা বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মতো ছিল। কিরকম আমি সেটা একটু বলি। যে হলে যে আমাদের তখন প্রত্যেকটা জেলায়, খুলনা, যশোর, চট্টগ্রাম, ময়মনসিংহ, প্রত্যেকটা জায়গায় খেলা হতো। তখন কি করতো, ঢাকার বড় বড় ক্লাবগুলো কি করতো, ওইখান থেকেই ফুটবলার গিয়ে বাছাই করে নিয়ে আসতো ঢাকায় খেলার জন্য, মেইন লিগে খেলার জন্য। ওকে, সেটা নিয়ে আসতো এবং দেখা যেত যে প্রত্যেকটা পজিশনে অন্তত পক্ষে 4-5 জন করে প্লেয়ার থাকতো, যারা হলো যে নিজেরা কম্পিটিশন করছে ওই পজিশনে জায়গা নেওয়ার জন্য। সুতরাং এই জায়গাতেই আপনার হলো যে অনেক দূর আগে যায় যখন নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকে। কিন্তু
এখন দেখবেন যে ওই যে ঢাকার ফুটবল, ঢাকার বাইরের যে ফুটবল, ওইখানে সেই অর্থে আপনার কোনো কম্পিটিটিভ লিগ হয় না, বা খুলনা থেকে কোনো সংগঠক বলে না যে মহামেডানের কোনো অফিসিয়ালকে বলে না ভাই আমার এখানে 2জন ভালো প্লেয়ার আছে আপনি দেখতে পারেন। আর ঢাকার কোনো সংগঠকরাও এখন আর ঢাকার বাইরে গিয়ে খেলা দেখার মতো অবস্থায় নাই, কারণ ঢাকার বাইরে ঠিক ওই রকম খেলা হয় না। তাহলে আমার ফুটবলারটা উঠে আসবে কোত্থেকে? অথচ দেখেন ঠিক 70-80-র দশকে আমাদের ন্যাশনাল টিমে আমাদের অনেক তারকা ছিল, অনেক তারকা, সালাউদ্দিন ভাই, আসলাম ভাই, চুন্নু ভাই, তারপর জনি ভাই, এরকম অনেক নাম দেখবেন, অনেক নাম। কিন্তু তখন কিন্তু আপনার ন্যাশনাল টিমের কোনো রেজাল্ট ছিল না, এটা হলো যে একটা মিস্ট্রি। ন্যাশনাল টিমের, আমাদের ন্যাশনাল টিমের খুব একটা ভালো রেজাল্ট ছিল না, কিন্তু তারপরও আমাদের দেশের ফুটবল অনুরাগীর সংখ্যা দিন দিন তখন বাড়তো। কারণ কি? এ বাড়ার কারণ ছিল হলো যে মানুষ ন্যাশনাল টিমের চেয়ে আপনার হলো যে ক্লাব ফুটবলটাকে অনেক বেশি আলিঙ্গন করে নিয়েছিল। তারা তারা এখন যেটা আপনি ইউরোপে দেখেন, যেমন হলো যে কালকে কালকে রাতে অ্যাটলেটিকো মাদ্রিদ আর বার্সেলোনার খেলা হয়েছে, আপনি দেখবেন যেই সব সমর্থকরা গেছে ওরা স্প্যানিশ ফুটবলের চেয়েও, স্পেন ন্যাশনাল টিমের চেয়েও তারা হলো যে তাদের ক্লাবকে অনেক বেশি উন করে। আর সেই প্রসেসটা বাংলাদেশের 70-80-র দশকে ছিল। বাংলাদেশ টিম যখন বাইরে খারাপ করে আসতো ন্যাশনাল টিম, তাতে কোনো, আমি অনেকের সঙ্গে কথা বলছি, তাদের কিচ্ছু যায় আসতো না। তারা চিন্তা করতো আবাহনী, মোহামেডান ওয়ান্ডার্স, এইসব ভিক্টোরিয়া, এইসব খেলার মধ্যে আমরা পারতেছি কিনা। যেই জিনিসটা এখন আপনি ইউরোপে দেখেন সেই জিনিসটা আমাদের 70-80-র দশকে ছিল। তাহলে আমরা আসলে হলো যে দিনের পর দিন আমরা পিছিয়ে গেছি। আমরা ওই সময়ে যেটা প্রাকৃতিক ভাবে ছিল, এটাকে বলি যে ন্যাচারাল ভাবে সেটা তৈরি হয়েছিল বাংলাদেশের মধ্যে, সেটা যদি থাকতো আমাদের আজকে ক্লাবগুলোর এত দুর্দশা হতো না। আরেকটা জিনিস, ওই সময়ে বা তার পরবর্তীতেও যারা সংগঠক ছিলেন তারা হয়তো ফোর্সই করতে পারে নাই। আমার এইটা এইভাবে চলতেছে, এইটাকে একটা কাঠামোর মধ্যে ফেলতে না পারলে যেটা এইটা এক সময় এই ন্যাচারাল প্রসেসটা ভেঙে যেতে পারে, সেইটা তারা বুঝে নাই বা ওনারা দূরদর্শী হয়ে ভাবতে পারে নাই। যদি সেটা ভাবতেন আজকে আমাদের ক্লাবগুলোর আজকে এইরকম দুর্দশা হতো না, যে হলে যে ওনার কাছ থেকে গিয়ে 10 লাখ টাকা দিবে, উনি 5 লাখ টাকা দিবে, ওইটার জন্য গিয়ে ধর্ণা দিতে হতো না। এই যে সমর্থকরা, যে ফুটবলের যে ক্লাব কেন্দ্রিক যে সমর্থকরা ছিল, তারাই হলে যে ক্লাবটাকে বাঁচিয়ে রাখতে পারত। এইটা আমরা পারি নাই, এটা আমাদের দুর্ভাগ্য। এখন হলে যে ক্লাব আমাদের এখানে, আমরা হলে যে খুব বড় বড় কথা বলে লাভ নাই, আসলে আমাদের ক্লাব কালচারটাই এরকম, ডোনেশনের উপর দাঁড়িয়ে আছে। আপনি দেখেন হলে যে আমাদের আমাদের সভাপতির টিম, আমাদের ফুটবল ফেডারেশনের সভাপতির টিম নফেল ক্লাব, সেইটা পর্যন্ত হইলে যে আপনি চ্যাম্পিয়নশিপ লিগে খেলতেছে না, কারণ অর্থাভাবে খেলতেছে। আপনার যদি এই অবস্থা হয়, আমি ডোনেশনের উপরেই সবকিছু দাঁড়ানো আছে। এই ডোনেশন থেকে বেরিয়ে আসতে হবে, নাইলে ক্লাব কালচার কখনো ফুটবলের জন্য কখনো অনুকূল হবে না। আমাদের এই কালচার থেকে বেরিয়ে আসলে আমাদের ফুটবলার বেচা কেনার কালচার শুরু হবে, সেখান থেকেও ক্লাব আয় করতে পারবে। তারপর আমাদের ইয়থ লেভেল ডেভেলপ করতে পারবে, সেখান থেকেও ক্লাবের আয় করার সুযোগ আছে। তার ভালো প্লেয়ারকে সে 3 বছর বা ভালো প্লেয়ারকে সে বিক্রি করলেই সে টাকা পাবে। সুতরাং ওই জায়গাগুলোতে যেতে হবে, ওই জায়গাগুলোতে যাওয়ার জন্য আমাদের ফুটবল ফেডারেশন একটা প্রভাবক হয়ে কাজ করতে পারে। কোনো একটা দুইটা ক্লাবকে, বড় ক্লাবগুলোকে যদি এই ধারার মধ্যে নিয়ে আসতে পারে, দেখবেন যে আস্তে আস্তে সব ক্লাবেই এভাবে আসবে। আসলেও তাই। যাই হোক, তারপরেও আশা করি অন্তত এই যে হামজা চৌধুরী সহ যারা আসছেন, জাতীয় দলে যোগ দিচ্ছেন, এদের হাত ধরে বাংলাদেশের ফুটবল সত্যিকার অর্থেই ঘুরে দাঁড়ায়। আমরা শুভকামনা জানাচ্ছি। তবে শেষ মুহূর্তে, অনুষ্ঠানের শেষ পর্যায়ে শেষ করার আগে 25 তারিখ প্রথম হামজা চৌধুরীদের প্রথম টেস্ট কেস, কেমন আশা করছেন আপনারা দুজনই? জাহিদ হাসান, এমিলি। না, আমি বিগত দিন আসলে বাংলাদেশ দল ইন্ডিয়ার সাথে যে ম্যাচগুলি হয়েছে, আপনি যদি রিসেন্ট নেন, আমি ইন্ডিয়ার সাথে 5টা ম্যাচ খেলেছি, তার 4টা ম্যাচই ড্র হয়েছে এবং 4টা ম্যাচে কিন্তু আমরা জিততে পারতাম। যেটা সত্যি কথা, জিততে গিয়ে কিন্তু ড্র হয়ে গেছে। এবং
আমার কাছে মনে হয় যে সনাত বাবলাদাও কিন্তু সেই ম্যাচগুলি হয়তো কভার করেছে। আমরা 2013-তে সাফে যেটা ম্যাচ আমরা ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছিলাম 89 মিনিটসে গিয়ে আমরা সুনীল ছেত্রীর ফ্রি কিকের কাছে গিয়ে ম্যাচটা ড্র হয়। আপনি 2013-তে গোয়াতে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে গিয়েছি, আমরা 2-1 লিডে ছিলাম, শেষ মুহূর্তে সুনীল ছেত্রী গোলে ম্যাচটা 2-2 ড্র হয়। 2005-এর সাফে আমার মনে রয়েছে আমি গোল করেছি, 1 গোলে লিডে ছিলাম, পরে বাইচুং ভুটিয়ার 1 গোলে ম্যাচটা গিয়ে ড্র হয়। সুতরাং এরকম অনেক ক্লোজ ম্যাচ কিন্তু আমরা ইন্ডিয়ার সাথে খেলেছি। এবং সনাত বাবলাদা এটাও একটা জিনিস উল্লেখ করেছেন যে র্যাঙ্কিং কিন্তু পৃথিবীর ফুটবলে এখন তেমন কোনো কিছু ভেরি করে না। ইন্ডিয়া হয়তো 100-র কাছাকাছি বা 100 সামথিং র্যাঙ্কিং, আর আমরা হয়তো অনেক দূরে। বাট বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচটা যখন হয় তখন সেই ম্যাচটা কিন্তু 50-50 গেম হয় স্টিল, এটা আমি বিশ্বাস করি। হয়তো ও পারফরমেন্সের দিক থেকে বলেন বা অফ দ্য ফিল্ড অন দ্য ফিল্ড, বাট এই ম্যাচটাকে আমি একটু অন্যভাবে দেখি। বিকজ এই ম্যাচটাকে আমরা যেভাবে সিরিয়াসলি নিচ্ছি এবং হামজার ইনক্লুশন সবকিছু মিলিয়ে আমি এই ম্যাচটাকে কিছুটা হলো বাংলাদেশ দলকে এগিয়ে রাখবো। এবং তার একটা অন্যতম কারণ হলো ইন্ডিয়া দলটা কিন্তু এই মুহূর্তে তেমন কোনো ভালো শেপে নেই, বিকজ তারা লাস্ট 12টা ম্যাচ কিন্তু জিততে পারেনি। এবং না জেতার কারণে তারা কিন্তু সুনীল ছেত্রীর মতো স্ট্রাইকার কিন্তু তারা আবার রিকল করিয়েছে 40 বছর বয়সে, বিকজ তাদের স্ট্রাইকিং পজিশনে কিন্তু নতুন কোনো প্লেয়ার নাই। সুতরাং সেই জায়গাটাও কিন্তু আমাদেরকে ভাবতে হবে। আমার কাছে মনে হয় যে আমরা বেশ ভালো অবস্থা রয়েছে এবং ইন্ডিয়া দলের 2-3 জন ইম্পর্টেন্ট প্লেয়ার আনোয়ার আলী, চ্যাংতে, তাদের মতো প্লেয়াররা কিন্তু এই ম্যাচ খেলতে পারবে না। সুতরাং আমরা কিন্তু কিছুটা হলো ফ্রন্ট ফুটে রয়েছি। সুতরাং আমরা যদি হামজার পারফরমেন্সের সাথে সাথে আমাদের প্লেয়াররা যদি তাকে প্রপার সাপোর্টটা দিতে পারে, টিম হিসাবে যদি আমরা ম্যাচ খেলতে পারি, এই ম্যাচটা আমি মনে করি যে আমরা জিতবো। সনদ বাবলা, কি আশা করছেন 25 তারিখ ফলাফল এবং খেলা কেমন হবে? খেলাটা আমার মনে হয় যে খেলাটা খুবই ভালো একটা ম্যাচ হবে এবং আমি মনে করি বাংলাদেশ দল এই মুহূর্তে ইন্ডিয়ার চেয়ে 50-60-তে এগিয়ে। সেটা 50-60-তে এগিয়ে কারণ হলো যে বাংলাদেশ দল মেন্টালি অনেক বুস্ট আপ। যেই ছেলের আমাদের দেশি প্লেয়ার ধরেন যে রাকিব বা অন্যরা যারা হয়তো বা মানসিকভাবে একটু পিছিয়ে থাকতো ইন্ডিয়ার সঙ্গে খেলতে গেলে, এই ম্যাচ খেলবে তারা অনেক বেশি ডোমিনেটিং মুড নিয়ে খেলবে এইখানে বাংলাদেশ দলে গিয়ে। এবং শেষ পর্যন্ত সবকিছু নির্ভর করছে, হামজা ফাহমিদুল তো আছেই, টিমটা হলে যে অনেক বাংলাদেশের টিম এই সময়ের মধ্যে একটা বাংলাদেশ একটা হলে যে খুব শক্তিশালী দল নিয়ে ইন্ডিয়ার সঙ্গে মুখোমুখি হতে যাচ্ছে। বাংলাদেশ এগিয়ে শেষ পর্যন্ত ম্যাচটা নির্ভর করবে কোচ হাবিয়ার কাবরের টেকটিক্যাল মুভের উপরে। উনি যদি টেকটিক্যালি ম্যাচটাকে যদি বের করে আনতে পারেন তাহলে এটা দারুণ ব্যাপার আছে। এটা কোচেরও খেলা বটে। ধন্যবাদ সনদ বাবলা। আমরাও চাই হামজার অভিষেক যেন বাংলাদেশ পুরো দলটা রাঙিয়ে আসতে পারে। ধন্যবাদ আপনাদেরকে, অনেক সময় দিয়েছেন। জাহিদ হাসান এমিলি, আপনাকে অনেক ধন্যবাদ। একটা কথা বলে রাখি, একটা কথা বলি যদি আমি আমাদের দর্শকদের যে উদ্দেশ্যে বলি, যদি এই ম্যাচটা যদি বাংলাদেশ যদি নাও জিতে, আমি ধরে নিলাম মোটস রেজাল্ট ধরে নিলাম যে বাংলাদেশ হারলো, তাতেও হইলো যে কেউ যেন আশা হতো না হয়, কেউ যেন প্রশ্ন না তোলে যে হামজা এসে কি হয়েছে, ফাহমিদুল এসে কি হয়েছে, সেই প্রশ্নটা কেউ তোলা যাবে না। কারণ ফুটবল খেলা বা খেলার মাঠ ম্যাচ এমনই জিনিস যে হলে যে অনেক সময় হলে যে অনেক পিছিয়ে থাকা দলও ওই দিনে হলে যে বড় দলকে হারিয়ে দেয়। সুতরাং এই প্রশ্নটাও তোলা যাবে না। এইটা পজিটিভলি এইটা হলে যে ইটস এ গুড মুভ বাংলাদেশের জন্য। একদম ঠিক। আসলে দলের সঙ্গে থাকতে হবে এবং সময় দিতে হবে জাতীয় দলকে। নতুন একটি সমন্বয় ঘটছে, এটার অবশ্যই তো কিছুদিন লাগবে। এক খেলা, 2 খেলা বা 1 মৌসুম দিয়ে নিশ্চয়ই বিচার করা যাবে না। একদম ঠিক বলেছেন সনদ বাবলা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জাহিদ হাসান এমিলি। ভালো থাকুন। থ্যাংক ইউ।